ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রথমত লাঠিটা আমার হাতে ছিল না, লাঠিটা ছিল মেনলি কার হাতে? প্রচ্ছল বডির হাতে। প্রচ্ছল বডির যারা সদস্য আছেন তাদেরকে শুধুমাত্র কর্মচারী হিসেবে ট্রিট করলে হবে না, সেই লোকটা বেশ অনেকবার আপনার ছিনতাই করার চেষ্টা করেছে এবং তাকে আমি 2বার ধরেছি। হাতের এইখানে আপনার চাকু রাখে অনেক সময়। যারা আপনার শিক্ষার্থীদের জন্য হুমকি স্বরূপ, যে সকল বাধা বা যে সকল খুব বাজে জিনিসগুলো আপনার শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেস করে, সেগুলো তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। মারধর করার সে অধিকার আছে এটা বলবো না, কিন্তু কঠোরতার জায়গা থেকে স্বার্থ রক্ষার্থে কঠোরতা অবলম্বন করার অধিকার তাদের অবশ্যই আছে। সামনে ছাত্রদল, ছাত্র শিবির, কোনটাকে আপনি, যদি কখনো মনে হয় আপনার রাজনীতিতে যাওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে আমার এরকম ভাবে আমার অপশন দুটো দিলেই আমার সম্ভব হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে ঢাকার ফেস দ্য পিপলের অফিস থেকে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের সাথে আজকের অতিথি রয়েছেন, এই বিশেষ অনুষ্ঠানের অতিথি রয়েছেন জনাব সর্বমিত্র চাকমা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। জনাব সর্বমিত্র, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে কি বলা যায় এটাকে, সোশ্যাল মিডিয়ার ভাষায় বলা হয় যে ভাইরাল। আপনি পাশাপাশি আপনি সমালোচিত বটে, বেশ সমালোচনার মুখে পড়েছেন আপনি, কারণ আপনি নিজেই লাঠি দিয়ে একজন মানুষকে পেটাচ্ছেন। যদি ইতিমধ্যে আপনি স্পষ্ট করেছেন কেন ছিল সেই আপনার অ্যাকশনটি, এর পেছনের কারণগুলো আমরা দেখেছি, কিন্তু তবুও এই দায়িত্ব কি আপনার? প্রথমত এখানে পিটাচ্ছি বলতে আপনি যে বললেন পিটাচ্ছি, হ্যাঁ, এটা অনেকের বক্তব্য বা অনেকে এটা নিয়ে বেশ বড় একটা কড়া সমালোচনা করছে। মূলত সমালোচনা এবং প্রশংসা এই দুটোর মধ্যে আমি সমালোচনা জিনিসটাকে বেশি প্রাধান্য দিই, কারণ সমালোচনা একটা মানুষকে সঠিক পথে রাখে। এখন মূলত তাহলে সেক্ষেত্রে যেতে হবে যে ঘটনা কোথায় কি ঘটেছে। সেক্ষেত্রে শুরুতে বলে রাখি, তাকে সেই বৃদ্ধ লোকটিকে কোনোভাবেই প্রহার করা হয়নি বা পেটানো হয়নি। লোকটিকে আপনার প্রায় 5 থেকে 6 দিন যাবৎ টানা আপনার ক্যাম্পাস থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, মাদক তার থেকে উদ্ধার করা হয়। এবং এটা শুধুমাত্র আপনার আমার কথা না, উদ্ধার করা হয় কি আপনাদের ওই প্রহারের পর? আই মিন আমরা যখন চালাতাম রিচ আউট করেছেন তারপরে না, আমরা যখন অভিযান চালাই আমরা একে একে পুরোটা জুড়ে পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরি এবং যাকে পাই তাকে আমরা। তাকে কখন রিচ করেছেন? রাত হবে এটা প্রায় 2টো। এর আগে কি জানতেন সে এই ধরনের কাজে লিপ্ত? না, আমরা তো ইন জেনারেল সবাইকেই, আমরা যারা এখানে লাঠি দিয়ে তাকে তার উপরে যে মারমুখী অবস্থা হয়েছে, এটা হচ্ছে 5মবারের পরে, 6ষ্ঠবার যখন সে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না ওই সময়। কারণ শুধুমাত্র তার অপরাধ ছিল ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না, এই জন্যই কি আপনার এই 5 দিন যত এই যে 5 দিন আমি উঠালাম, তার আগে সেই সময় তার ব্যাগে সিরিঞ্জ থেকে শুরু করে আপনার গাঁজা থেকে শুরু করে সবকিছু পাওয়া গেছে। তার মানে ওই যে লাঠি, আমরা যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল, 6ষ্ঠবার, এর আগেই আপনারা ওই বিষয়গুলিকে আপনারা অনেকবার তাকে আমরা বলেছি যে আপনি ক্যাম্পাস ছেড়ে চলে যান, আমরা আপনাকে পুলিশের হাতে দিচ্ছি না, কারণ আপনার যথেষ্ট বয়স হচ্ছে, তো আপনার কেউ তো নেই খুব সম্ভবত যে আপনাকে পুলিশ থেকে ছাড়িয়ে আনবে থানা থেকে। পরে যখন 6ষ্ঠবার হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা মানুষকে আপনি কয়বার উচ্ছেদ করবেন যার বিরুদ্ধে আপনার মাদকের এত আপনার অভিযোগ আছে? হ্যাঁ, সেটা আমি একমাত্র না, এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি হয়তো দেখেছেন সেই লোকের। তার আগে আবার সেপ্টেম্বর মাসের আরেকটা দেখলাম যে একদম সিরিঞ্জ করার সময়, মাদক নেওয়ার সময় লোকটিকে একদম হাতে নাতে ধরেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। এটা সেপ্টেম্বর মাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেই এরপরে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে ওই দিনই। তো দ্যাটস ওয়াই এখন আপনি দেখেন যে লোকটাকে আপনি 5 থেকে 6বার উঠাচ্ছেন প্রতি রাতে, যার বিরুদ্ধে এত অভিযোগ। শুধুমাত্র আমি দেখছি এমন না, স্টুডেন্টরা যারা আপনার অমর একুশে হল থেকে আসা যাওয়া করে, তারা প্রতিনিয়ত এইগুলো দেখে। হ্যাঁ, তাদের প্রতিনিয়ত একটা কি আছে, একটা অভিযোগ আছে। তো সেই জায়গা থেকে আপনার 5মবারের মতো যদি আপনার চেষ্টা করলাম, 6ষ্ঠবারে যদি কথা না শুনে, তাহলে একটু কঠোরতার দিকে যেতে হবে না? এখন সেই ক্ষেত্রে আপনারা যে দৃশ্য দেখেছেন, প্রথমত তাকে লাঠি চার্জ বলতে তার ব্যাগে 2টো বাড়ি দিয়েছে আমাদের প্রচ্ছল বডির একজন সদস্য। এটা কেন? কারণ তার ব্যাগটা আমরা চেক করতে যাচ্ছিলাম।
হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনারা হয়তো দেখেছেন যে স্ট্রেচার নিয়ে আমি টানাটানি করছি, কারণ কি? কারণ সে লোকটা তার স্ট্রেচার লাগে না, একদম শুধুমাত্র ভিক্ষাবৃত্তির জন্য। সেটা আপনি কিভাবে বুঝলেন? আমি ক্যাম্পাসে সে রীতিমতো আপনার স্ট্রেচারটা হাতে এইভাবে নিয়ে হাঁটা চলা করে। তাই নাকি? ইয়েস। ওকে, তো এটা আপনারা আগেই জেনে ফেলেছেন? না না, আগে জানা না, এটা তো আমরা তাকে 5 দিন ধরে, গত 5-6 দিন ধরে আমি সেটাই বলছি, মানে আপনারা আগে অবজার্ভ করে তার ব্যাপারে শিওর হয়ে। না না, শুধুমাত্র তাকে টার্গেট করা হয়েছে এমনটা না। আমরা রীতিমতো যাদেরকে আমরা উঠাচ্ছি সব পরিচিত মুখ। আপনি যখন প্রতিদিন শুধুমাত্র 5-6 দিন আমি এই কাজটা করছি এমন না, আমি তো প্রায় টানা অনেক দিন ধরেই করছি। সো যাদেরকে আমি উঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে মুখগুলো আমার চেনা হয়ে গেছে। ওকে, এমন আছে যে একজন মহিলা, তাকে কোনোভাবে আমি ক্যাম্পাস থেকে বের করে দিতে পারছি না, খুব চরমভাবে গালিগালাজ করে, খুব বাজেভাবে। তো সেই জায়গায় আমাদের মন্ত্রণালয়ের সাহায্য নেওয়াটা খুব বেশি দরকার আমি মনে করি। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং করব। সামনে আবার বোধহয় আমরা প্রতিষ্ঠার সাথে দেখা করব, এরকম আর কি। এখন আপনি বলছেন যে এটা আমার কাজ কিনা বা এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ কিনা। দেখুন, ডাকসু মূলত আপনার 73 অধ্যাদেশ দ্বারা আপনার স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং এটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনের অংশ, অর্থাৎ আমরা প্রশাসনের বডির একটা অংশ। আপনি যদি ধরেন যে আপনার যে প্রশাসন এটা আপনার হেড, দেন আপনার ডাকসু হল আপনার ডান হাত বা বাম হাত বা আপনি পায়ের সাথে তুলনা করতে পারেন, বাট আপনার ইন্টারনাল বডির অংশ। তো সেই জায়গা থেকে একজন আর ডাকসুর মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা করা। যারা আপনার শিক্ষার্থীদের জন্য হুমকি স্বরূপ, যে সকল বাধা বা যে সকল খুব বাজে জিনিসগুলো আপনার শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেস করেন, সেগুলো তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। এবং ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রথমত লাঠিটা আমার হাতে ছিল না, লাঠিটা ছিল মেনলি কার হাতে? প্রোস্টাল বডির হাতে। প্রোস্টাল বডির যারা সদস্য আছেন তাদেরকে শুধুমাত্র কর্মচারী হিসেবে ট্রিট করলে হবে না, যেহেতু আপনার বিশ্ববিদ্যালয় একটা স্টেট এর মতো, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, একটা স্টেট যদি আমি ধরি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে সেক্ষেত্রে প্রোস্টাল বডির প্রতিটি সদস্য হলো সেই আইন শৃঙ্খলার রক্ষার জন্য নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মী। তো সেই জায়গা থেকে তাদের মারধর করার সে অধিকার আছে এটা বলবো না, কিন্তু কঠোরতার জায়গা থেকে স্বার্থ রক্ষার্থে কঠোরতা অবলম্বন করার অধিকার তাদের অবশ্যই আছে, নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলছে যে পুলিশের হাতে কেন দিইনি। এখন প্রহার তো করিনি, প্রহার না করে শুধুমাত্র কঠোরতা দেখাতে গিয়ে সেটাকে যদি অমানবিকতা হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিলে তো তখন আমার ফাঁসি চাওয়া হতো না। সে ঠিক আছে, কিন্তু এখানে ভয়ানকভাবে একটি জিনিসকে দেখা হয়েছে, সেটা হলো এই ভদ্রলোক তিনি ইনজেকশন পুশ করছেন নিজের ভাই। সে কিসের ইনজেকশন ছিল? সেটা কি তার এমন হতে পারে ডায়াবেটিস রোগী? অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের মাদকদ্রব্য আছে আপনার। ওটা কি আসলে কোনো মেডিকেশন না, এটা 100% নেশা জাতীয় দ্রব্য ছিল, এটাই জানতে যাচ্ছি। হ্যাঁ, নেশা জাতীয়, শুধুমাত্র এক জাতীয় না, এটা অনেক ধরনের। ওরা ইয়াবা, তারপর ওদিন শুনলাম যে ওদিন আরেকজনকে ধরলাম একদম মেট্রো স্টেশনের নিচে। খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মানে সাক্ষী হচ্ছে বলা যায়। সুন্দর বলতে কি, খুব মজাও লাগে মাঝে মাঝে, যে খেয়ে একদম মাতাল হয়ে শুয়ে আছে মেট্রো স্টেশনের নিচে, তারপর একটু সেন্সলেস অবস্থায় পরে তুললাম, পানি ছিটে তুললাম। তোলার পরে হঠাৎ করে যখন দেখছে যে প্রোস্টাল বডির সদস্য অ্যাপ্রন পরা, তখন উঠেই হঠাৎ করে দৌড় মারা শুরু করলো। হ্যাঁ, তো ওই রাতেই আবার 1টা-2টোর দিকে আমাদের সূর্য সেন হলের একজন সদস্য, হল সংসদের সদস্য, তাকে ছিনতাই করতে গিয়ে সেই লোকই যে আপনার মাতাল অবস্থায় সেন্সলেস হয়ে পড়েছিল, সে লোকই ছিনতাই করার চেষ্টা করেছে। তারপর যারা অনেক ছোট বাচ্চা শিশু আছে, যারা পথ শিশু আমাদের ক্যাম্পাসে থাকে, তাদের ভাষ্য মতে এই যে লোকটার কথা বললাম, ওই বৃদ্ধ লোক না, এটা আরেকজন, আর যেটা উদাহরণ দিচ্ছে, সেই লোকটা বেশ অনেকবার আপনার ছিনতাই করার চেষ্টা করেছে এবং তাকে আমি 2বার ধরেছি। হাতের এইখানে আপনার চাকু রাখে অনেক সময়, একবার ধরেছি চাকু, আরেকবার ধরেছে আপনার একটা ছোট একটা কাঁচি নিয়ে। হ্যাঁ, ওরা খুব মানে একদম কৌশলগতভাবে এখানে রাখে। সো এই বিষয়গুলো, এবং আমি খুব মানে এই বিষয়গুলো আপনি যখন একদম মাঠ পর্যায়ে গিয়ে, আপনি যখন একদম সরজমিনে গিয়ে দেখবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কোথায়। আপনি দেখবেন যে তাদের যে লোকটার কথা বললাম, তার ইয়েতে কিছু ঘা মানে কাটা ছেঁড়া আছে,
আমি মানে টোটাল বডির সদস্য যারা আছে তাদের তো আসলে এক্সপিরিয়েন্স অনেক বেশি, এবং যারা আপনার ওই যে ছোট বাচ্চা শিশুরা আছে তাদের তারা দেখে দেখে বড় হয়েছে, তাদের থেকে জানলাম যে এরা হচ্ছে ইক্কা নাকি কি একটা হয়তো বা একটা ইয়াবার মতো একটা ঘুমের মেডিসিনের মতো একটা মাদক, হ্যাঁ, এটা আপনি পাবেন হয়তো বা গুগল করলে, বা এটার আমি মাদক দ্রব্য সম্পর্কে এতটা বেশি আইডিয়া রাখি না, যে নতুন নতুন অনেক আনকমন আছে নাম। ফার্দার এটার খাওয়ার পরে তাদের আসলে অনুভূতির যে জিনিসটা সেটা কমে আসে, হ্যাঁ, অর্থাৎ তারা তাদের কান্না পাবে না, আপনি যদি মারধর করেন সে ব্যথা পাবে না, এরকম অনেকটা বলতে গেলে অনুভূতিটা কমে আসে। এই জন্য দ্যাটস এগুলো তারা অনেক সময় খায়। তো এই লোকটা খুব মানে আমি যতদূর শুনেছি যে যার কথা যে মেট্রো স্টেশনে আপনার সেন্সলেস অবস্থায় পড়েছিল, সেই লোকটা আপনার নিজেই মানে ওইটা মাদকদ্রব্য সেবন করার পর নিজের গা নিজে কাটে, নিজের শরীর নিজে কাটে, এরকম অবস্থা। এই একটা পুরো একটা ক্যাম্পাসের মধ্যে এরকম চিত্র। আপনি যদি তাদেরকে তুলতে চান, আপনি কয়বার ভালো মতো বলবেন, আপনি কয়বার বলবেন যে আপনি চলে যান। আমরা তো তাদেরকে মানে তারা এটা কিন্তু একদম পুরো নিরাপদ একটা আশ্রয় মনে করে। কেন আশ্রয় মনে করে? কারণ এখানে আপনার মাদকটা সহজলভ্য এবং অন্য কোনো ডিস্টারবেন্স নাই, বহিরাগতদের খুব বেশি চাপাচাপি। তো আসলে যারা সমালোচনা করছে, হ্যাঁ এখানে প্রশ্ন, ওকে, আপনার এই অ্যাকশন ঘিরে অনেক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মোটামুটি আপনাকে বলা হচ্ছে আপনি সেখানকার স্বঘোষিত রাজা, কেউ বলছে ডিসি, এসপি, আপনি সেখানকার সব যা ইচ্ছা তাই করতে পারছেন। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? দুটো ভাগে ভাগ করছি। প্রথমত একটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্বার্থ এবং তাদের চাহিদা এবং তাদের অধিকার এবং তাদের যেটা চাওয়া, এই জিনিসটা। এবং দ্বিতীয়ত যে জিনিসটা ভাগ করছি সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্র কি বলে, আমাদের নিয়ম নীতি কি বলে এবং আমাদের আইন কি বলে। এই যে আপনার প্রশাসন, একটু আগে বললাম প্রশাসন কি করতে পারে, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার্থে সেখানে তার নিয়ম অনুসারে আপনার স্বার্থ রক্ষার জন্য আইন। আপনার এই অ্যাকশনের বিপরীতে কি এমনটা বোঝার সুযোগ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ, সেখানে আপনি সফল হচ্ছেন, তো সেখানে তাদের কি কোনো দায় দেখেন কিনা, বা তারা কি আদতে এই ধরনের চেষ্টা করেছিল কিনা? দায়টা ব্যর্থতার জায়গাটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র আপনার একদিনে তো গড়ে ওঠেনি। আপনার উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদকের যে সিন্ডিকেট, এটা তো অনেক বছর ধরে গড়ে ওঠা একটা সিন্ডিকেট। তো সেই জায়গা থেকে এটা উপড়ে ফেলাও আসলে অনেক বড় কঠিন। তো সেই জায়গা থেকে আপনার প্রশাসন কতটা মানে ইয়ে করেছে, কতটা চেষ্টা করেছে, কতটা উদ্যোগ নিয়েছে, সেটা একটা বড় কথা। এবং দ্বিতীয় কথা, আপনারা কি প্রশাসনের সহযোগিতা চাননি? প্রশাসনের সহযোগিতা বলতে আমরা এই তো আমাদের যিনি রমনা রেঞ্জের যিনি ডিসি আছেন তার সাথে কথা হয়েছে, আমাদের সমাজসেবা সম্পাদক তাদের সাথে, এবং তারা পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন এবং তাদের সহযোগিতার আশ্বাস তারা দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা যখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আমরা যাই মাঝে মাঝে, বা আপনার ক্যাম্পাস এরিয়ায় যখন আমরা মাদক নিয়ে আমরা যখন অভিযান চালাই, তখন আমরা পুলিশের সাহায্য নিই। আমরা পুলিশের, কিন্তু এই যে অভিযানটা চালান এটা আপনাদের জুরিডিকশনে আছে? ইয়েস, অবভিয়াসলি। ওকে, যেহেতু আপনার ডাকসু একটি গঠনতন্ত্র অনুযায়ী, আমি আপনাকে বললাম এটা শুধুমাত্র আপনার ছাত্র সংগঠন না, এটা টোটালি আপনার একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বডি। আমি হতে পারি আমি ছাত্র, বাট আমার স্টুডেন্টের একটা ম্যান্ডেট আছে, আপনাকে সেটা দিয়েছে। ওকে, সো এটা একটা এটা টোটালি আমার গঠনতন্ত্র হচ্ছে আমার সংবিধান। তো সেই জায়গা থেকে আমি মনে করি, শুধুমাত্র মনে করা না, এটা আমাকে কাজটা এটা আমার লিগ্যাল। কিন্তু কোনটা লিগ্যাল? মারপিট করা, মারামারি করা, লাঠিচার্জ করা, নট দ্যাট অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা। তো আমি তো এখানে মারপিট করতে যাই নাই। তো সেই জায়গায় কি আপনার বাস্তবতার যদি আপনি ধরে, তাহলে আমি একটা বড় একটা চিত্র আমি আপনাকে দিলাম যে এইখানে এই অবস্থা। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি কিভাবে কাজগুলো করবেন, এটা হচ্ছে মূল কথা। আসলে যারা সমালোচনা করছে, একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা আবার বলি, সমালোচনার জায়গাটা খুব সহজ, কিন্তু আসলে আগে মাঠটা দেখতে হবে, আগে বাস্তবতা দেখতে হবে, আগে পরিস্থিতি দেখতে হবে, যে পরিস্থিতি আসলে কতটা সংকটে আছে, কতটা আপনার আয়ত্তে আছে, কতটা আপনার প্রতিকূলে আছে, কতটা আপনার অনুকূলে আছে। সো এই সিন্ডিকেটটা হয়তোবা মানে অনেক গভীর, কারণ প্রতিনিয়ত আপনার এইগুলো থেকে অনেক ইনফরমেশন কিন্তু আসে। আপনার চুনোপুটি থেকে রাঘব বল সবাই জড়িত। তবে একটা
খুব সফলতার কথা যদি বলি, আর আপাতত একটা টেম্পোরারি সফলতা, সেটা হচ্ছে আপনার আমাদের যে ক্যাম্পাস এরিয়া সেখানে আপনার আপাতত মাদক বিক্রি প্রায় বন্ধ বলা চলে। হ্যাঁ, মানে যারা সেলার আছে বা ডিলার আছে তারা অনেকটা ভীত, তারা অনেকটা শঙ্কিত, তারা ক্যাম্পাসের এরিয়া থেকে উদ্যানের দিকে অনেক সরে গেছে। কিন্তু আমরা চেষ্টা করব সরকারের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে তারা কিভাবে নির্মূল করতে পারে বিষয়টা সেটা দেখা, এবং পাশাপাশি যারা আপনার উদ্বাস্তু আছে, যাদের আসলে সঠিকভাবে সঠিক রাস্তায় ফেরানো যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যবস্থা করা। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। একজন সাংবাদিক, রিপোর্টার, তার থেকে আমার শোনা, তিনি আমাদের ক্যাম্পাসের মধ্যে অনেক আপনি রোগী দেখবেন যাদের আপনার হাত পচে যাচ্ছে, পা পচে যাচ্ছে, মানে একদম পচে গিয়ে আপনার একদম হাড় পর্যন্ত দেখা যায়, এতটা বাজে অবস্থা। হ্যাঁ, আপনার মানে গন্ধে আপনি ধারে কাছে যেতে পারবেন না। তো এরকম একটা লোককে আপনার একটা হসপিটালে, পার্শ্ববর্তী একটা হসপিটালে সেখানে ভর্তি করে দিয়েছেন ওই যিনি রিপোর্টার উনি। তারপর সেই হসপিটাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করিয়ে তার হাতে 2000 টাকার মতো বোধ হয় মেডিসিন দেয়। সেই মেডিসিন বিক্রি করে সেই লোক ড্রাগস কিনেছে। কি কিনেছে? ড্রাগস। রিয়েলি? ইয়েস। তো সেই জায়গা থেকে আপনি পুনর্বাসনের কথা তো শুধু বললে হবে না, আসলে তারা মানে কতটা সংশোধনের দিকে তারা যেতে পারবে, সে ধারণ ক্ষমতা, হ্যাঁ সেই সক্ষমতা, সেগুলো এগুলো দেখা উচিত আমি মনে করি। হ্যাঁ, আর সেক্ষেত্রে সরকারের একটা উদ্যোগ, আমরা তো রিচ করবো অবভিয়াসলি, কিন্তু সরকার যারা বসে আছে তারা কি দেখে না এগুলো? অনেক বড় প্রশ্ন। শুধু কি আমরা রিচ করলে তারপরে তারা অ্যাকশন নেবে এমনটা? এটা কি রাষ্ট্রের বাইরে এই বিষয়টা? উদ্যোগটা তো তাদের থেকে নেওয়া উচিত ছিল। তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো দরকার নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো উপদেষ্টার বসার কোনো দরকার নেই যদি তারা নিজের উদ্যোগে এই মানুষগুলোর দায়িত্ব না নেয়। দ্যাটস ট্রু। আমরা এখানে আসলে কোনো উত্তর নেই আমাদের। আমি একটু যদি এই আলাপ থেকে, আপনাদের ডাকসুর ক্যাম্পাস থেকে বের হয়ে একটু অন্য আলাপে যাই, সেটি হলো যে আপনার রাজনৈতিক যে জায়গা, মানে স্টুডেন্ট পলিটিক্স করছেন, বাট আপনি তো নির্বাচন করেছেন, ডাকসু নির্বাচন করেছেন, সেখানে নির্বাচিত হয়েছেন, শিবিরের সাথে আপনার একটা বড় ধরনের সখ্যতা রয়েছে, সম্পর্ক রয়েছে। আপনি কি আসলে শিবির করেন কিনা? এই প্রশ্নের উত্তর আসলে অনেক আগে দিয়েছি, অনেকবার দিয়েছি। মূলত ছাত্র শিবিরের রাজনীতি ইটস সো টাফ, হ্যাঁ, এবং সেটা আমার মাথায় ঢোকার মানে খুব কঠিন। হ্যাঁ, যেহেতু এটা টোটাল আপনার একটা নির্দিষ্ট আপনাকে তো শিবিরের নেতা মনে করে অনেকে, জানেন তো আপনি। মূলত বিষয়টা হচ্ছে মনে তো অনেকেই করে। আমি তো দেখলাম 50,000 টাকার বিনিময়ে আমি শিবিরে গেছি, এরকম অনেক মনে করার বিষয় আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে বেসগুলো আসলে খুব উইক, যেগুলো আপনার সময়ের সাথে সাথে যেগুলো আপনার ভ্যানিশ হয়ে যাবে। আসলে কি শিবির করেন না? প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না কারণ পছন্দ করেন আপনি। পছন্দ করা এবং শিবির করা এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি শুধুমাত্র ছাত্র শিবির কেন, আমি ছাত্র দল থেকে শুরু করে বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তি বোধ হয়, হ্যাঁ, বাকচাষ থেকে ছাত্র শক্তি রূপান্তরিত হয়েছে, তারপর বাম ছাত্র সংগঠন আছে, আমি সবার শুভাকাঙ্ক্ষী। আবার এটাও না যে সব ঘাটের জল খেতে চাচ্ছে, ওকে, এরকম মনে হচ্ছে না। কারণ যে আপনার ভালো কাজ করবে আমি তাকে অবশ্যই আমার নৈতিক সমর্থন আমার থাকবে। তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরের যে পলিটিক্স, সেই পলিটিক্সটা তাদের সাংগঠনিকভাবে একরকম এবং আমাদের ডাকসুর সাংগঠনিক কার্যক্রম আরেক রকম, এটুকু। হ্যাঁ, কিন্তু মানে শিবিরের বিষয়টার সাথে আপনার সাথে বারবার সামনে আসে যে আপনি এই মুহূর্তে মানে একটা এই যে ঢাকা ভার্সিটি যা করছেন এটি অতিরিক্ত করছেন এবং শিবিরের শক্তিতেই করছেন। এটা বামপন্থা থেকেও আপনার প্রতি এই ধরনের, যদি আপনি এটা ক্লিয়ার করেছেন এর মধ্যে আপনার কিছু বলার নেই। আমি যেটা জানতে চাচ্ছি যে তার মানে শিবিরের আদর্শের জায়গাতে শিবিরের যে আপনার সাংগঠনিক তাদের যে নিয়ম কানুন রয়েছে, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবং তাদেরও যে সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, এর সাথে আপনি মানে যে কথাটা বললেন যে প্রশ্নই আসে না, এটা কি আসলেই আদর্শিক জায়গাতে কোনোভাবে যায় না,
নাকি শিবিরের দেখুন, আপনার সম্পূর্ণ পছন্দের একটা জায়গা? বেসিক্যালি ছাত্র শিবির এবং সর্ববিদ্রোহ হলো পাশাপাশি দুই প্রতিবেশী। প্রতিবেশী মাঝে মাঝে আম, আপনার যাওয়া আসা করতে পারে, দুপুরে তাদের বাসায় আমি লাঞ্চ করতে পারি, কিন্তু প্রতিবেশী লাঞ্চ করছি বলে যে আমি একদম তার বাসার কোনো একটা রুমে উঠে গেলাম, এমনটা তো নাও কিন্তু হতে আপনার পারে। ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক সংগঠন, আই মিন ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন কিনা? না, ব্যক্তিগতভাবে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নাই। আর বেসিক্যালি আমি খুব ছাত্র দলকে কি একইভাবে দেখেন ছাত্র ছাত্র- শিবিরের মতো? ছাত্র দলকে দেখি একটু অন্যরকম ভাবে। ওটা কিরকম? বেসিক্যালি আপনার এখানে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের গ্রহণযোগ্যতা আছে, এটা তো মানতে হবে। এবং সেই জায়গা থেকে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বিভিন্নভাবে তাদের কার্যক্রমগুলো অবজার্ভ করি। যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলো দেখি, এবং যেগুলো আমার খারাপ লাগে সেগুলোর আহ, সমালোচনা ওভাবে আমি খুব একটা বেশি করি না। তো যাই হোক, বেসিক্যালি বিষয়টা হচ্ছে কোরামের রাজনীতি আমার খুব বেশি ভালো লাগে না, প্রথম কথা হচ্ছে এটা। এবং আমার মনে হয় যেগুলো আমার মনে হয় না এটা আসলে সত্যি, যে যেগুলো আপনার না, সামনে ছাত্র দল ছাত্র শিবির কোনটাকে আপনি, যদি কখনো মনে হয় আপনার রাজনীতিতে যাওয়া উচিত, রাজনীতিতে যাওয়া কোন উচিত আমার, আদর্শটাকে আপনি তাহলে বেছে সেক্ষেত্রে আমার এরকম ভাবে আমার অপশন দুটো দিলেই আমার সম্ভব হবে না। আর আছে বামপন্থী, না, বামপন্থা বেসিক্যালি আমার একদম নিজের সাথে যেতে হবে। কিরকম? নিজের সাথে যাওয়া বলতে আমার এই ক্ষেত্রে আমি এই যে ছাত্র সংগঠন হিসেবে যদি একদম ছাত্র সংগঠন যে আমি যে ডেফিনেশন আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে ছাত্র সংগঠন হচ্ছে একটা মার্ডার পার্টি। একটা মার্ডার পার্টি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, যে আপনার যারা উচ্চ শিক্ষা শিক্ষিত লাভের জন্য আসছে, যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে আসছে, তাদেরকে দমানোর জন্য, তাদের ভয়েসটাকে দমিয়ে রাখার জন্য বিভিন্নভাবে আপনার যখন কার্যক্রম করে থাকে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার যে ছাত্র সংগঠন আমার বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে, আমার বলতে শুধুমাত্র নট মি, এখানে যারা ইন জেনারেল স্টুডেন্ট আছে তাদের বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে প্রাধান্য দেয় না, যখন আপনার একটা দলীয় লেজুর ভিত্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আমি তাদের সাথে নেই। এই যে আমার যে কার্যক্রম, আমার কার্যক্রমের মধ্যে এই মুহূর্তে এমন কোনো ছাত্র সংগঠন আছে কিনা যে লেজুর ভিত্তির ঊর্ধ্বে গিয়ে কাজ করছে? লেজুর বৃত্তি ঊর্ধ্বে গিয়ে কাজ করার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে টোটালি সবাই তো একটা দায়বদ্ধতা আছে, সবার তো একটা টান আছে। হ্যাঁ, ধরেন যে কেউ যদি অস্বীকার করে যে না সে আমার মাও না বাবাও না, কিন্তু অন্তত মাসি পিসি তো বলতে পারি। তো সেই জায়গা থেকে আপনার একটা টান থাকে, হয়তোবা সেই জায়গা থেকে সবকিছু ওভাবে প্রকাশ্যে বিরোধিতা করতে পারে না, প্রকাশ্যে তারা স্বাধীনভাবে চলার চেষ্টা করার ক্ষেত্রেও হয়তোবা কোথাও ঘাটতি থাকে। আচ্ছা, মনে হয় না আপাতত আছে, বাট ছাত্র সংগঠন হিসেবে আমি মনে করি যে ছাত্র শিবির অনেকটাই আপনার দলীয় লেজুর ভিত্তিকের উপরে আছে, আমার মনে হয় বাইরে রয়েছে। বাইরে, ইয়েস, আমার মনে হয়। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আপনার কাছে যদি বলি, 24-এর একটা বড় পরিবর্তনের পর আপনারা ডাকসু নির্বাচন পেলেন, এখন আপনার ডাকসু নির্বাচনে আপনারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন। সার্বিক পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করছেন? একদম পূর্ব জাতীয় রাজনীতির সামনের ইলেকশন, বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা সবকিছু মিলিয়ে যদি আপনার কাছ থেকে শুনতে চাই। বেসিক্যালি 2024 সালের যে আপনার যে একটা স্পিরিট, সে স্পিরিটের কথা যদি বলি, বর্তমানের যে পরিস্থিতি সেটার সাথে সে আকাঙ্ক্ষার কোনো মিল নেই। প্রত্যাশা এবং প্রাপ্তির যে সমীকরণ, সেটা থাকতে হয়, জনগণ তাহলে হতাশ হয়ে পড়ে। হ্যাঁ, এই যে এত আমার নিজের ক্ষেত্রে যদি তুলনা করি, ডাকসুতে জিতে আসা বা নির্বাচিত হওয়া এটাকে আমি সাফল্য মনে করি না, যতক্ষণ না পর্যন্ত প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা মিলাতে পারছি। তো সেই জায়গা থেকে আমাদের দেশের জনগণের একটা হয়তোবা ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে আমরা খুব সহজেই মানুষকে ঊর্ধ্বে তুলে দিই, এবং যার কারণে সেই মানুষটার নিচে নামতে চায় না, ধরাছোঁয়ার বাইরে থাকে, আমরা আর ধরতে পারি না। এই যে আমার নিজে আত্মসমালোচনা করি, এক শ্রেণীর মানুষ চরমভাবে আমাকে সমালোচনা করছে, আর একটা বড় একটা অংশ খুব ব্লাইন্ডলি আমাকে প্রশংসা করছে, আর আরেকটা অংশ তারা কার্যক্রম দেখে হয়তো প্রশংসা করছে, আর আরেকটা অংশ
তার ধরে নিয়েছে যে তার সমালোচনা করতে হবে, তার বিরোধিতা করতেই হবে। এই দুটোর মধ্যে, এই চারটার মধ্যে আমি বলবো যে ব্লাইন্ডলি প্রশংসা করার কোনো দরকার নেই। আপনার কার্যক্রমগুলো অবজার্ভ করুন, তারপর প্রশংসা পরের ব্যাপার, কারণ এটা এখন চলমান। কোনো চলমান কাজের উপর আসলে অতটা বেশি স্যাটিসফ্যাকশন দেখাতে নেই। আবার কোনো মানুষকে একদম শুধু বিরোধিতা করেই যাব, এটা উচিত না আমি মনে করি। সেই জায়গা থেকে যারা কার্যক্রম দেখে সমালোচনা করে, যারা কার্যক্রম দেখেই প্রশংসা করে, আমি অনেকটা এই মানুষগুলোকে বেশি প্রাধান্য দিই এবং পছন্দ করি। এবং সেই জায়গা থেকে আমি যদি বলি, আমাদের প্রফেসর ইউনূস সাহেব, তাদের প্রতি আমাদের আসলে অনেকটা আপনার একটা স্বপ্ন ছিল, একটা প্রত্যাশা ছিল, কিন্তু কোথাও গিয়ে হয়তো সেই প্রত্যাশার পতন হয়েছে এবং আমরা অনেকটা হতাশ। তো সেই জায়গা থেকে সামনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বেশি আমার এখন আপাতত অবজারভেশন অনেক কিছু আছে, এগুলো আপাতত একদম না বলি। সামনের ইলেকশন কি মনে হয় আপনার ইলেকশন হবে? জলঘোলা পরিস্থিতি অনেকভাবেই করা হচ্ছে বলে আমার মনে হয়। সেটা দেশীয়ভাবে হতে পারে, সেটা আন্তর্জাতিকভাবে হতে পারে, কিন্তু দিন শেষে আসলে যে রাজনৈতিক সংগঠন, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কোথাও গিয়ে যদি আপনার ঐক্যে যদি ফাটল ধরে, ঐক্য থাকবে না, খুব স্বাভাবিক, কারণ মতাদর্শ তো ভিন্ন। কিন্তু কেউ কারোর চেহারা দেখবো না, কেউ কারোর মুখ দেখবো না। এই জিনিসটা আমাদেরকে বারবার পুরোনো দিকে নিয়ে যাচ্ছে। সামনে যাওয়ার কোনো সুযোগ দেখেন? জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি বলি, বা মেম্বার অফ পার্লামেন্টের কথা যদি বলি, আমাদের একটা অভ্যাস আছে রাজনৈতিক দলগুলোর, আমি জানি না এখন বর্তমানে কিভাবে নমিনেশন দেওয়া হচ্ছে, কিন্তু অতীতে যখন দেখেছে, অতীতের কথা বলি, নমিনেশন পায় কারা? যারা এলাকায় একটা দাপট দেখাতে পারে, যার পেছনে আপনার 50টা গুন্ডা বাহিনী আছে। কিন্তু যে লোকটা আসলে সততার সাথে তার নিজের দল করছে, সে তো আসলে খই ছিটাতে পারবে না, অর্থাৎ টাকা ছিটাতে পারবে না। যে লোকটা, যে দলীয় যে নেতা সততার সাথে থেকে টাকা ছিটাতে পারবে না এইভাবে, তার পেছনে কি দৌড়াবে না। এই লোকগুলোর পেছনে আসলে মানুষ খুব একটা বেশি থাকে না, এবং দিন শেষে তার দল এই মানুষগুলোকে খুব একটা বেশি মূল্যায়ন করে না। আমার মনে হয় এই জায়গায় পরিবর্তন আসা দরকার। ভালো মানুষ আছে, সব দলেই আছে কম বেশি। ভালো মানুষকেই সুযোগ দেওয়ার প্রত্যাশা আমরা করি। 24-এর পরিবর্তনের মাধ্যমে জনগণ সেটাই মনে করে যে প্রতিটি দলেই ভালো মানুষ আছে, শুধুমাত্র সেই ভালো মানুষগুলোকে আমরা বা রাজনৈতিক দলগুলো তুলে এনে জনগণের সেবক হিসেবে সামনের নির্বাচনের মাধ্যমে দাঁড় করাবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকে এখানেই রাখছি। সর্বভূত চাকমা তার মনের সব কথা আমাদের কাছে বলেছেন। তিনি কেন ভাইরাল হয়েছিলেন, এর পেছনের কারণ কি, কেন তাকে আমরা মারমুখী অবস্থায় দেখেছিলাম, এর সব কিছুই তিনি আমাদের কাছে পূর্ণভাবে বর্ণনা করেছেন। যারা শেষ দিকে দেখছেন, শুরু থেকে দেখবেন। ফেসবুকের সাথে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।